প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ত্রাস। শুরু করছি তৃতীয় অংশ। এত কাছে শহরটা, অথচ মাইনারদের কাছে ওটা একটা ভিন্ন জগৎ। শহরের মানুষগুলো লোভী, বারকিপ থেকে হসলার পর্যন্ত তকে তকে থাকে ওরা। কিভাবে মাইনারদের কাছ থেকে দুটো পেনি বেশি খসানো যায়। এক বোতল হুইস্কি যেখানে অন্য শহরে $1-2 পাওয়া যায়, এখানে তার দাম $5। প্রতিটি পণ্য বেশি দামে কিনতে হয়। মাইনাররা খুব একটা রাগ করে না, কারণ ওদের প্রতিদিনের কামাইও কম নয়। একজন কাউহ্যান্ডের বেতন মাসে $40, কিন্তু সারাদিন একই পরিশ্রম করে হয়তো তার চেয়ে বেশি দামের সোনা একদিনে তোলা সম্ভব। রোজগার বেশি বলে খরচের ব্যাপারে উদার এরা। হুইস্কি গিলে নিজের সুপ্রসন্ন ভাগ্যকে উদযাপন করতে চায় বোধ হয়। নইলে ঝামেলার আশঙ্কা থাকা সত্ত্বেও প্রতিদিন শহরে যেত না ওরা। ড্যানি লসনের চিন্তা ফিরে এলো আবার। এখানে কি করছে সে? যাই করুক, ভাবলো হারপার। ওর উপস্থিতি জেরেমি টাউনের জন্য আশীর্বাদ হতে পারে। কোনোভাবে তাকে রাজি করাতে পারলে নিশ্চিন্ত হওয়া যাবে। শ্যানন বা আর্প কেউই এত দূর আসবে না। হয়তো $1000 খরচ করলেও রাজি হবে না, কিংবা দেখা যাবে বহু দূরে আছে। এখানে পৌঁছাতে পৌঁছাতে যে সময় লাগবে, ততদিনে শহরটা হয়তো ধ্বংসই হয়ে যাবে। অন্য কোনো কাজেও ব্যস্ত থাকতে পারে ওরা। তাছাড়া যোগাযোগ করার সময় কোথায়? সোনার চালান ঠিকমতো মন্টানায় পৌঁছায় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে ওর। লম্বা পথ পাড়ি দিতে হবে। যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে স্টেজ। সুযোগ সন্ধানে লোকের অভাব নেই। হয়তো কয়েকটা দলের মোকাবেলা করতে হতে পারে স্টেজ গার্ডদের। টেইলে অচেনা 3 ঘোড়সওয়ারকে দেখতে পেয়ে যুগপৎ কৌতূহলী এবং সতর্ক হয়ে উঠল ও। শক্ত সমর্থ গড়নের প্রথম লোকটা। স্যাডেলে বসার ভঙ্গি স্বতঃস্ফূর্ত, আত্মবিশ্বাসী। পরনে নোংরা পোশাক, দাড়িগোঁফ কাটেনি কয়েকদিন। পেছনের 2 রাইডারের চেহারা হিংস্র এবং কর্কশ। দ্রুত কেবিনের কাছে চলে এলো হারপার। দেখল পড়ছে এসে দাঁড়িয়েছে ওর 2 বন্ধু। সন্ধিহান চোখে দেখছে আগন্তুকদের। ধীরে ধীরে এগিয়ে এলো ওরা। 30 গজ দূরে এসে রাশ টেনে ঘোড়া থামালো। নীল চোখ জোড়ায় নির্বিকার চাউনি। সরাসরি জেফ্রি হালার্ডের দিকে তাকালো প্রথমজন। তুমি হালার্ড? হ্যাঁ। শুনলাম তোমাদের একজন মার্শাল দরকার। আমি গ্যারি লোফার্ট, আর আমার 2 সহকারী স্যাম আর জো চাকরিটা নিতে পারি। বেশ কিছু গরম শহর ঠান্ডা করার অভিজ্ঞতা আছে আমাদের। মাথা নাড়ল হ্যালার্ড। অর্থাৎ চাকুরিটা জুটছে না ওদের। দাঁড়াও জেফ, বাধা দিল কেলেটন। তারপর গ্যারি লোফার্টের দিকে তাকালো। কিভাবে ভাবছো শহরটা ঠিক রাখতে পারবে? বলেছি না অভিজ্ঞতা আছে। আমাকে $200 দিলেই চলবে, আর ওদের জন্য 100 করে। বেশি চাইছো, নিস্পৃহ কণ্ঠে মন্তব্য করলো হারপার। বেশি? অবাক হওয়ার ভান করলো লোফার্ট। 1000টা সমস্যা এই শহরে। সেসব তো আমাদেরই সামাল দিতে হবে নাকি? তাহলে বেশি চাইলাম কিভাবে? বুঝলাম। বিগ থমসনের নাম শুনেছ কখনো? স্মিথ হাসল লোফার্ট। শুনেছি। বিগ থমসন তো আমাদের মতোই মানুষ, তাই না? তাই যদি হয় তবে ওকেও সামলাতে পারবো। ঠিক আছে, আফসোসের সুরে বলল জেফ্রি হালার্ড। থমসন আর কিনকেটকে শহর থেকে তাড়াও আগে, তারপর চাকুরি নিশ্চিত নিশ্চিত হবে তোমাদের। অন্যদিক দিকে তাকালো লোফার্ট। আর সবারও কি একই মত? একে একে মাথা ঝাঁকালো হারপার আর কেলেটন। হাত বাড়ালো লোকটা। মার্শালের ব্যাজটা দিচ্ছ? আমার অথরিটি তো প্রমাণ করতে হবে। ব্যাজ নিয়ে তৎক্ষণাৎ নিজের শার্টে এঁটে রাখলো লোফার্ট। তারপর হাসতে হাসতে চলে গেল। জেরেমি টাউনের ইতিহাসে 7ম মার্শাল সে, অথচ শহরটার পতন হয়েছে মাত্র 2 মাস 3 দিন। 4 কিছু কিছু ব্যাপার আছে ইচ্ছে করলেও এড়াতে পারে না ড্যানি লসন। অবচেতন মন প্রায়ই ইচ্ছের বিরুদ্ধে তাড়া করে ওকে।
জেরেমি টাউনের ব্যাপারেও তাই হচ্ছে এখন। জানে ওখানে কোনো কাজ নেই, তবু চলে এসেছে। খারাপ কিছু ঘটতে যাচ্ছে জেনেও হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না। ওর দোষটা এখানেই, অন্তত যেখানে কিছুটা হলেও সাহায্য করতে পারে সে। জারকান মাউন্টেন্সের গভীর এক উপত্যকায় রাত কাটিয়েছে ও। সকালে নাস্তা শেষে দ্বিধান্বিত মনে জেরেমি টাউনের পথ ধরেছে। তবে তার আগে উঁচু এক পাহাড়ের চূড়া থেকে পুরো এলাকা জরিপ করেছে। $2 লাখ সোনা টোপটা যে কারো জন্য এড়ানো কঠিন, নেইল ডেভিসের জন্যেও। সাধারণত বড়সড় কোনো দান ছাড়ে না কুখ্যাত এই আউটল। লসন নিশ্চিত জানে সেও এসে উপস্থিত হয়েছে। তন্ন তন্ন করে খুঁজেও তার ক্যাম্পের কোনো নিশানা খুঁজে পেল না ও। কিন্তু হলপ করে বলতে পারবে আশেপাশে আছে সে। চোখ রাখছে শহরের উপর। সাপ্লাইটা রওনা দিলে পিছু নেবে, তারপর মওকা মতো হামলা করবে। চড়াই বেয়ে উপরে উঠে আসতে ঢালের নিচে উপত্যকায় 3জন লোককে দেখতে পেল লসন। খানিকটা অবাক হলো জেসি ওয়েনের সাথে হ্যান্স কোবানের ভাড়া করা ক্রুদের দেখে। ঘোড়ার রাশ টেনে অ্যাসপেন ঝোপের আড়ালে সরে এলো ও স্যাডলে বসে থেকে চোখ রাখলো লোকগুলোর উপর। একটা মরা গাছের গুড়িতে বসে আসে জেসি ওয়েন, হাতে সিগার। কি যেন বলছে সে, মনোযোগ দিয়ে শুনছে অন্য দুজন। এত দূর থেকে কেবল ঠোঁট নড়াই দেখতে পাচ্ছে লসন। কি যেন একটা জিজ্ঞেস করতে মাথা ঝাঁকালো ক্রুরা, তারপর যার যার ঘোড়ার দিকে এগোলো। ওরা চলে যেতে সময় নিয়ে সিগার শেষ করলো জেসি ওয়েন। বুটের তলায় পিষল ঘোড়াটা। তারপর উপত্যকার মুখে রাখা সোরেলের দিকে এগোলো। স্যাডলে চড়ে আশপাশে তাকালো সন্ধিহান দৃষ্টিতে। কিছুক্ষণের মধ্যে টেইল ধরে হারিয়ে গেল সিডার শাড়ির আড়ালে। খানিক অপেক্ষা করে নিচে নেমে এলো লসন। স্যাডলে বসেই খুঁটিয়ে দেখলো জায়গাটা। কোনো চিহ্ন নেই, কেবল বুটের চাপে চটকে যাওয়া ঘাস দেখা যাচ্ছে। মাটিতে দাগ আঁকেনি কেউ। সিগারেটের গোড়া পড়ে রয়েছে গুটি কয়েক। ব্যাস, এই হচ্ছে জেসি ওয়েনের সঙ্গে 2 স্টেজ গার্ডের গোপন সাক্ষাতের আলামত। এতে কিছুই বোঝার উপায় নেই। শহরের দিকে এগুলো ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে এগোচ্ছে। তারা নেই ওর। তাছাড়া কয়েকটা চড়াই উতরাই পেরোলেই শহরে পৌঁছে যাবে। ছুটতে গেলে হয়তো ওর উপস্থিতি টের পেয়ে যাবে জেসি ওয়েন। গোপন এ সাক্ষাতের কথা যে আর কেউ জানে না সে সম্পর্কে নিশ্চিত থাকুক লোকটা। জেরেমি টাউনের শেষ মাথায় যেখানে ঢালের শুরু, সেখান দিয়ে প্রবেশ করলো ড্যানি লসন। ঢালের উপর থেকে দেখে নিয়েছে শহরটা। শান্তই আছে, দিনের বেলায় যেমন থাকে। রাস্তায় লোকজন কম, সবে সকাল হয়েছে। বেশিরভাগ লোকই রাত জাগার পর ঘুমাচ্ছে এখন। গলি ধরে মূল রাস্তায় চলে এলো ও। জেসি ওয়েন বা হ্যান্স কোবানের 2 ক্রুকে কোথাও দেখা যাচ্ছে না। সিড হ্যামারটনের জেনারেল স্টোরের সামনে চোখ পড়তে থমকে গেল লসন। খানিকটা অবাক হলো। এ মুহূর্তে দারুণ বিব্রত দেখাচ্ছে জুলিয়া লার্কিনকে। ওয়াগনের আসনে বসেছিল মেয়েটি। একটা হাত ধরে টেনে ওকে ওয়াগন থেকে নামানোর চেষ্টা করছে এক লোক। ফুটবোর্ডে ভর দিয়ে তা ঠেকানোর চেষ্টায় অস্থির মেয়েটা, আতঙ্ক চোখে মুখে। ওয়াগনের পাশে বিল লার্কিনকে দেখতে পেল লসন। মুখ থুবড়ে পড়ে আছে ধুলিময় রাস্তায়। কাছাকাছি দাঁড়িয়ে আছে আরও 2জন। হাসছে ওরা। সঙ্গীর সঙ্গে মেয়েটির জবরদস্তি চুটিয়ে উপভোগ করছে। ঘোড়াটাকে নিয়ে ফুটপাতে উঠে এলো লসন। দেয়ালের দিকে সরে গেল। পেছন থেকে কাউকে গুলি করার সুযোগ দিতে চায় না, যদিও ওর উপস্থিতি এখনও টের পায়নি কেউ। চকিত দৃষ্টিতে আশপাশে তাকালো ও। কামারের দোকানের পৌঁছে দাঁড়িয়ে আছে এক যুবক আর মাঝবয়সী এক লোক। নিষ্পৃহ দৃষ্টিতে ঘটনাটা দেখছে লোকটি, কিন্তু তরুণের মুখে রাগ ফুটে উঠেছে। পা বাড়াতে যেতে পাশ থেকে হাত বাড়িয়ে তাকে নিরস্ত করল লোকটি। নিজেকে সামলে নাও বাছা, ওদের সাথে পারবে না তুমি। তরুণ নিরস্ত হওয়ায় বোঝা গেল লোকটির কথায় যথেষ্ট গুরুত্ব দেয় সে। অসহায় দৃষ্টি ফুটে উঠল চোখে।
অজান্তে পিস্তলের কাছাকাছি চলে গেছে হাত। যথেষ্ট হয়েছে, ছেড়ে দাও ওকে। নিরুত্তাপ স্বরে নিজের উপস্থিতি ঘোষণা করল ড্যানি লসন। ঝট করে ঘুরল লোকটি। জুলিয়ার হাত ধরে ছিল যে খানিকটা বিস্ময় ওর চোখে, কিন্তু নিমেষেই রাগ ফুটে উঠল সেখানে। সাহস তো কম নয়, আমাকে বাধা দিতে এসেছো? তোমার ঘাড়ে কটা মাথা আছে স্ট্রেঞ্জার? লোকটাকে সে উপেক্ষা করলো লসন। জুলিয়া লার্কিনের উদ্দেশ্যে ক্ষীণ নট করলো। উত্তরে হাসার চেষ্টা করলো জুলিয়া, কিন্তু প্রায় বিদঘুটে দেখালো হাসিটা। হারামজাদা, সাহস দেখো কেমন চালবাজি করছে। তর্পে উঠল লোকটি। এবার যেন ওদের উপস্থিতি সম্পর্কে সচেতন হলো লসন। লোকটার দিকে ফিরল, খুঁটিয়ে দেখলো তাকে। তাগড়া শরীর, চৌকো আকৃতির মুখ, চোখে শীতল দৃষ্টি। উরুর হোলেস্টারে পিস্তলের চকচকে বাট উকিয়ে দিচ্ছে। জুলিয়ার হাত ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো সে। পা ফাঁক হয়ে আছে। কাজটা তুমি ভালো করনি নিকোলাস গ্রিন। অন্য কোনো শহর হলে এতক্ষণে তোমাকে একটা কটনউডের কাছে নিয়ে যেত লোকজন। জেরেমি টাউনে আমার যা ইচ্ছে করব, তাতে তোমার কি? রুক্ষ শীতল স্বরে ওকে বাধা দিল নিকোলাস গ্রিন। কাউকে পরোয়া করি না আমি। অবজ্ঞা ফুটে উঠল দৃষ্টিতে, আর চোখে সঙ্গীতদের একবার দেখে নিল সে। ওখান থেকে সরে এসো, শান্ত স্বরে নির্দেশ দিল লসন। নিকুচি করি তোমার, এমন ভাব করছো যেন। শেষ করল না সে। রাগে কুৎসিত হয়ে গেছে মুখ, চোখে বেপরোয়া দৃষ্টি। টান টান হয়ে আছে শরীর। পিস্তল ছুঁই ছুঁই করছে ডান হাত। সাবধান নিক, সতর্ক কণ্ঠে বলল ওর এক সঙ্গী, ও ড্যানি লসন। নিমেষে শিথিল হয়ে গেল গ্রিনের শরীর। যুগপৎ বিস্ময় আর ভয় ফুটে উঠল চাহনিতে। চেহারা দেখে মনে হলো তপ্ত লোহার ছ্যাঁকা খেয়েছে যেন। ধীরে ধীরে হোলেস্টারের উপর থেকে হাত সরিয়ে নিল সে। ভাগো সবাই, বেঁচে থাকতে চাইলে এমন কাজ আর করো না। ক্ষীণ হাসি ফুটে উঠল গ্রিনের মুখে। কিছুটা হলে সামলেও নিয়েছে নিজেকে হয়তো লসন, তবে আজকের ব্যাপারটা সহজে ভুলছি না। মৌকা মতো যদি একবার পাই, ঠিকই গেঁথে ফেলবো তোমাকে। বলে আর দাঁড়ালো না সে। সঙ্গীতদের ইশারা করে কাছের সেলুনে গিয়ে ঢুকলো। সত্যির নিঃশ্বাস ছাড়ল জুলিয়া লার্কিন। ছুটে নামলো ওয়াগন থেকে, দৌড়ে গিয়ে চাচার পাশে বসে পড়ল। কামারের দোকানের পড়ছে দাঁড়ানো দুজনের দিকে তাকালো লসন। বয়স্ক লোকটির উপর স্থির হলো ওর দৃষ্টি। দয়া করে সাহায্য করবে ওদের, মাথা ঝাঁকালো সে। আমার নাম কার্টিস, টিম কার্টিস। এক বালতি পানি নিয়ে এসো। লার্কিনকে দেখিয়ে বলল লসন, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। কামারের দোকানে ঢুকে গেল লোকটা। ফিরে এলো একটু পর। গামলা উপর করে পানি ঢাললো বিল লার্কিনের মুখে। খানিক পর জ্ঞান ফিরে পেয়ে উঠে বসলো মাইনার। প্রবল ভাবে মাথা নাড়ল বার কয়েক, শূন্য দৃষ্টি চোখে। তারপর ঘটনা মনে পড়ে যেতে চমকে তাকালো পাশে বসা জুলিয়া আর কার্টিসের দিকে। আড়ষ্ট দেহে উঠে দাঁড়ালো সে। রাস্তার এ পাশে চোখ পড়তে গ্রুলার স্যাডলে একই ভঙ্গিতে বসে থাকা ড্যানি লসনকে দেখতে পেল। বুঝতে পারল ঠিক কী ঘটেছে। তারপর ড্যানি লসন, আবার দেখা হয়ে গেল আমাদের, না? লিষ্ট হেসে বলল লার্কিন। চাহনিতে নীরব কৃতজ্ঞতা ঝরে পড়ছে। দেখা যাচ্ছে সময় মতো উপস্থিত হয়ে যাওয়া আর অভ্যাসটা যায়নি তোমার। নট করল লসন, কিছু বলল না। নিকোলাস গ্রিন যে সেলুনে ঢুকেছে সেটার দিকে তাকালো। বলা যায় না, রাইফেল হাতে জানালায় গিয়ে দাঁড়াতে পারে সে। সুযোগ সন্ধানী এসব লোককে ভালো করে চেনা আছে ওর। সামনাসামনি লড়ার সাহস না থাকলেও মৌকা পেলে পিঠে গুলি করতে এতটুকু বাঁধবে না গ্রিনের। ওয়াগনে চলল লার্কিনরা। স্যামুয়েল কার্টিসকে ধন্যবাদ জানিয়ে ওয়াগন ঘুরিয়ে দক্ষিণে এগোলো। ঘোড়া দাবড়ে পাশে চলে এলো লসন। কি এমন জরুরি কাজ পড়ল যে ওকে নিয়ে আসতে হলো তোমার? বিল লার্কিনের উদ্দেশ্যে জানতে চাইল ও। প্রশ্নটার উত্তর তখনই দিল না সে। তোমাদের পরিচয় হয়নি বোধ হয়। ও জুলিয়া, আমার ভাতিজি। আর এ হচ্ছে ভবঘুরে ড্যানি লসন, মানুষের উপকার করে বেড়ায়। হালকা চালে বলল বিল লার্কিন। কণ্ঠে তামাশার সুর থাকলেও স্পষ্ট বোঝা গেল
দুজনের সম্পর্কটা অনেক গভীর এবং আন্তরিক। সিগার ধরিয়ে এবার লসনের প্রশ্নের উত্তর দিল সে। হ্যাঁ, আসতে হলো ওর কারণেই। আমি একা মানুষ, কোনো রকমে চলে যাচ্ছিল, কিন্তু জুলি আসার পর বলল ঘরটাকে গোছাবে, কিছু জিনিস কেনার জন্যই শহরে আসা। আমার সঙ্গে আসার জন্যে জেদ ধরল জুলিয়া। পিট আসতে চেয়েছিল, কিন্তু ও তো এখানে একেবারে নতুন, তাই আমিই এলাম। কিন্তু আমিও কিছু করতে পারলাম না। আর একটু হলে সর্বনাশ ঘটতে যাচ্ছিল। ভেবে দেখো কী রকম বেপরোয়া হয়ে গেছে ওরা। একটা মেয়ের সঙ্গে জোর করতেও পারছে না। তোমাকে ওরা অজ্ঞান করলো কিভাবে? ভাবতেই পারিনি এতটা সাহস করবে ওরা। কেনাকাটা শেষে স্টোর থেকে বেরিয়ে এসে ওয়াগনে উঠতে যাব, এ সময় সামনে পথ রোধ করলো একজন। পেছন থেকে এলো অন্যরা। কিছু বোঝার আগেই একটা ডিম তৈরি করে দিল মাথায়। এসে ডিমটার উপর আলতো হাত বুলালো সে। শালারা, মেরেছ বেশ জোরে। আমি দুঃখিত। ম্লান স্বরে এই প্রথম মুখ খুলল জুলিয়া। বুঝতেই পারিনি এমন কিছু হতে পারে। গলাটা ঝংকার তুলল লসনের কানে। ওর কাছে মনে হলো প্রিয় একটা বাদ্য শুনেছে। আরেকবার শোনার ইচ্ছে হলো, কিন্তু চুপ মেরে গেছে মেয়েটা। তোমার কোনো দোষ নেই বাছা, প্রবোধ দিল বিল লার্কিন। তুমি তো নতুন, এখানে বহু বছর ধরে আছি আমি, অথচ পাত্তাই পেলাম না। আসলে কখন কি ঘটবে সেটা আগে থেকে বোঝা সম্ভব নয়, অন্তত জেরেমি টাউনের মতো শহরে। শহর থেকে বেরিয়ে এলো ওরা। নদী আর ক্লেমের দিকে চলে যাওয়া টেইল ধরে এগোলো ওয়াগন। কুবার্নের অফিসে যাব আমি, ঘোড়ার গতি কমিয়ে বলল লসন। পরেও যেতে পারবে, বিরক্ত দেখালো বিল লার্কিনকে। আগে আমার ওখানে চলো, কিছুক্ষণ গল্প করি। এতদিন পরে দেখা হলো। কাজ শেষ করে আসবো হয়তো। হয়তো কি, অবশ্যই আসবে। জুলিয়ার উদ্দেশ্যে নট করে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল লসন। টেইল থেকে সরে এসে হ্যান্স কোবানের অফিসের দিকে এগোলো। পড়ছে দুই ক্রুকে দেখতে পেল ও। মাত্র বেরিয়ে এসেছে। রেইলে বাঁধা ঘোড়ায় চলল লোকগুলো। লসনকে দেখে কৌতূহলী দৃষ্টিতে তাকালো একজন। ওকে দেখা ছাড়াও যথেষ্ট কাজ আছে আমাদের, টেট, তারা দিল অন্যজন। নাও চলো এবার। নির্বিকার মুখে স্যাডল ছাড়ল লসন। প্রায় উপেক্ষা করলো দুই ক্রুকে। রেইলের সঙ্গে লাগাম বেঁধে ভেতরে ঢুকে পড়ল। না তাকিয়েও বুঝতে পারছে টেড নামের লোকটার দৃষ্টি আটকে আছে ওর পিঠে। ফাঁকা অফিস রুমে একটা চেয়ারে বসে সিগারেট রোল করলো ও। একটু পর হ্যান্স কোবানকে দেখা গেল ওপাশের দরজায়। ওকে দেখে খুশি হয়ে উঠল সে। আরে ড্যান যে, সকালে উঠেই তোমার মুখ দেখছি, অথচ ঘুণাক্ষরেও ভাবিনি আবার দেখা হবে। চেয়ারে বিশাল শরীর ছেড়ে দিয়ে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো সোনা ব্যবসায়ী। হয়তো আমি যা চাই সাপ্লাই পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে তুমি। একটা দুঃসংবাদ আছে তোমার জন্যে। কিছু না বলে তাকিয়ে থাকলো হ্যান্স কোবান। গম্ভীর হয়ে গেছে মুখ। জেসি ওয়েনের সঙ্গে আলাপ করতে দেখলাম তোমার ক্রুদের। নিচু স্বরে শীষ বাজালো কোবান। তারপর স্মিথ হাসল। জেরেমি টাউনে আসার পথে একসঙ্গে রাইড করেছে ওরা। ওয়াগন যাত্রীদের পরস্পরের মধ্যে আলাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ড্যানি লসনকে চেনে বলেই জানে তথ্যটার যথেষ্ট গুরুত্ব আছে। প্রথম প্রকাশ করা দূরে থাক, না জেনে কাউকে সন্দেহ করার লোক নয় লসন। তার মানে সত্যি ডাল মে কুচ কালা হায়। ওর আশঙ্কায় সত্যি হতে যাচ্ছে। তবে খুশি হওয়ার মতো একটা ব্যাপারও আছে। ড্যানি লসন যখন নিজ থেকে খবরটা দিতে এসেছে, এর মানে একটাই, ওকে সাহায্য করতে চাইছে সে। তার মানে আমার আন্দাজ যদি মিথ্যে না হয়, খানিকটা প্রসন্ন সুরে বলল কোবান। সাপ্লাইয়ের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছ তুমি। সোনা ব্যবসায়ীর আগ্রহ দেখেও না দেখার ভান করল লসন। মনে হচ্ছে খবরটা শুনে অবাক হওনি, অথচ তোমার ঘাবড়ে যাওয়ার কথা। ও, দুজনের কাউকে গোনার মধ্যে ধরছি না আমি। ইচ্ছে করলেই পাওনা চুকিয়ে ছাঁটাই করে দিতে পারি। আমার মাথায় এখন অন্য চিন্তা, কিভাবে কাজটা তোমাকে গছানো যায়। মুখে কিছু বলল না লসন, এমনকি ক্ষীণ নড়ও করল না। ওয়াগন চালাবে কে? রোল করা সিগারেট ধরিয়ে নিরুত্তাপ স্বরে জানতে চাইল। টিম কার্টিস, সাথে এক তরুণ আছে। ওদের বোধহয় বিশ্বাস করা যায়। আমার কাছে খারাপ মনে হয়নি। ছেলেটা অবশ্য ছটফট করে খুব।
তবে অভিজ্ঞ বা নিজের চেয়ে শেয়ানা লোককে সমীহ করে। টড মার্টিন কফি দিয়ে যেতে নীরব হয়ে গেল সোনা ব্যবসায়ী। আর একটা প্রস্তাব দিতে চাই তোমাকে। কফির মগ তুলে চুমুক দিল কোবান। মগের কিনারার উপর দিয়ে পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো লসনের দিকে। এখানে তোমাকে দরকার আমাদের, ড্যান। তৎক্ষণাৎ মাথা নাড়ল লসন। কফির মগ তুলে চুমুক দিল। হতাশ হলো না কোবান, আনমনে শ্রাগ করল। কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করছে। অন্তত সাপ্লাইয়ের ব্যাপারে তো রাজি করানো গেছে বেয়ারা লোকটাকে। যাকগে, তোমার উপর জোর করব না। সোনা পৌঁছে দিতে রাজি হয়েছ, এতেই খুশি আমি। এক কাজ করা যাক, আগাম একটা ঘোষণা দিয়ে দেব নাকি? তুমি গার্ডের দায়িত্বে আছো জানলে অনেকেই স্টেজ লুট করার সাহস করবে না। চুপ করে থাকলো লসন। মুখ দেখে মনে হচ্ছে আপত্তি নেই, কিন্তু সে জানে নেইল ডেভিস তাতে পিছিয়ে যাবে না। ঠিকই সুযোগের অপেক্ষায় থাকবে লোকটা। বুঝে শুনে আক্রমণ করবে, বিন্দুমাত্র ঝুঁকি নেবে না। পরিস্থিতি নিজের অনুকূলে না হলে হামলাই করবে না, কারণ বরাবর নিজের নিরাপত্তার কথা আগে ভাবে সে। ওয়াগন গার্ডের দায়িত্বে কে থাকলো বা না থাকলো তাতে ওর পরিকল্পনায় রদবদল হবে না। সেফ সুযোগ খুঁজবে সে, এবং পেলে নির্দ্বিধায় সেটা লুফে নেবে। ড্যানি লসন কেন, হিকক বা শ্যাননও যদি গার্ডের দায়িত্বে থাকে, পিছিয়ে যাবে না দুর্ধর্ষ এই আউটল। জেসি ওয়েন আরেকজন, ওর দুই চেলা থাকবে সাপ্লাইয়ের সঙ্গে। বাড়তি এই সুবিধের কারণে এবং দুই ক্রু সময় মতো তৎপর হতে পারলে অনায়াসে স্টেজ লুট করতে পারবে সে। তোমার ক্রুদের ছাঁটাই করার দরকার নেই, ভুলেও কিছু বলো না। ওরা জানুক, ওদের সম্পর্কে কিছুই জানি না আমরা। বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেল না? কিছুটা আছে, তবে সুবিধাও আছে। ওদের উপর চোখ রাখবো আমি। লম্বা পথ পাড়ি দিতে হবে। 4-5 দিনের যাত্রায় যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারি আমরা। ওদের কাজ কারবার দেখে আভাস পাবো ঠিক কোথায় হামলা করতে পারে জেসি ওয়েন। যুক্তিটা অস্বীকার করা যাচ্ছে না। ঠিক আছে, এ ব্যাপারে তুমিই সবচেয়ে অভিজ্ঞ লোক। এসে সিগার ধরালো সোনা ব্যবসায়ী। তারপর হালকা সুরে যোগ করলো, মাথা গেলে তোমার যাবে, আমার তো নয়। আমার গেলে যাবে কেবল সোনা। পুরানো চুক্তিতে কাজ করব না আমি, জানালো লসন। সোনার দামের 5% বখরা আমার। তুমি দেখছি এ শহরের ব্যবসায়ীদের মতো হয়ে গেছো, ড্যান। কৃত্রিম অভিযোগের সুরে বলল কোবান। সুযোগ পেয়ে বেশ খসিয়ে নিচ্ছ আমাদের কাছ থেকে। এরকমে আর কেউ তোমাকে নিশ্চয়তা দিতে পারবে না। জানি বাসা, হাত বাড়িয়ে দিল হ্যান্স কোবান। তাহলে ওই কথাই থাকলো। কাল সকালে এখান থেকে রওনা দেবে স্টেজ, সাথে আমার ক্রুরাও থাকছে। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো লসন। সিগারেটের শেষ অংশ গুজে রাখলো সাইদানিতে। মাথায় হ্যাট চাপিয়ে দরজার দিকে এগোলো। মেরিকে আমার শুভেচ্ছা জানিও। বেরিয়ে এসে ঘোড়ায় চলল। তারপর শহর ছেড়ে পাহাড়ের দিকে এগোলো। নদীর আনাচে কানাচে কোনো জায়গায় বাদ দেয়নি সোনা সন্ধানী লোকগুলো। যত্রতত্র ক্লেম করেছে। সূর্য এখন ঠিক মাথার উপর, রোদে পিঠ তাতাচ্ছে। শহরের প্রবেশমুখে জেরেমি টাউন সাইনবোর্ডটা দেখে ক্ষীণ হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল ওর ঠোঁট থেকে। ক্ষণিকের জন্যে থেমেছিল। তারপর আলতো স্পার্ট দাবালো। হালকা চালে এগোলো গ্রুলাটা। শহরটা এখন শান্ত। পাহাড়ের উপর থেকে প্রায় পুরো শহরই চোখে পড়ছে। তড়িঘড়ি করে তৈরি দালান, লগ আর কাঠের তৈরি কাঠামো, ক্যান্টিন আর তাঁবু, সব কিছুতে অযত্নের ছাপ। তবে সময়ে সবই বদলে যাবে, যদি সময় পায় জেরেমি টাউন, যদি টিকে থাকে। সব শহরই কিছু কিছু সুবিধা উপহার দেয়। এখানকার সুবিধা হচ্ছে সোনা, কিন্তু সোনাতে বিন্দুমাত্র আগ্রহ নেই লসনের। পাহাড়ের ওপাশে সত্যিকার এক সোনার সন্ধান জানা আছে ওর। নয়ন জুড়ানো তৃণভূমি, নির্মল ঝর্ণা আর আলো ছায়ায় ঘেরা নির্জন এক উপত্যকায় স্বপ্নের মতো সুন্দর একটা বাথান। সেটা ছেড়ে কেন হলুদ ধাতুর পেছনে ছুটবে, যেখানে লোভ আর ঈর্ষার আগুনে পোড়ার সম্ভাবনা 16 আনা। পত্রিকা অফিসের পৌঁছে দাঁড়িয়ে আছে জেফ্রি হ্যালার্ড। পাশের জেনারেল স্টোরের
ফুটপাতে বসে সিগারেট রোল করছে টিম কার্টিস। সময় নিয়ে কাজটা সারল সে। তারপর দক্ষ হাতে নখে কাঠি ঘষে আগুন জ্বালালো। কার্টিসের কথায় মনোযোগ সরে গেল হ্যালার্ডের। অপেক্ষাকৃত কম বয়সী তরুণকে বলছে সে, আজও পাহাড়ের ওদিকে দেখেছি ওকে। ভাবগতিক সুবিধের ঠেকছে না বব। আসলে শহরের উপর নজর রাখছে ডেভিসের দলবল। ও যদি সোনা লুট করার চেষ্টা না করে তাহলে বরং অবাক হব আমি। লোকটাকে চিনতে পারল হ্যালার্ড। ভবঘুরে টাইপের, তবে স্টেজকোচ ড্রাইভার হিসেবে দক্ষ। উল্টো দিকে তাকাতে আইক জেসাবকে রাস্তায় দেখতে পেল। তার পাশেই ধূসর রঙের স্যুট পরা এক লোক দুহাত কোমরে রেখে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে ল অফিসের দিকে। আইক, তাজগুলো এখনো তোমার কথা মতো চলছে তো? হালকা সুরে জানতে চাইল সে। অবশ্যই ওয়েন, তা সবসময় আমার ইচ্ছে মতো চলে। ওটাই আমার পেশা কিনা। কিছুক্ষণ নীরব থাকলো দুজনেই। তারপর একটা সিগার ধরালো জুয়ারি। মিনিট কয়েক আগে একটা নোটিশ পেয়েছি। নোটিশ? মার্শালের অফিস থেকে এসেছে নোটিশটা। বলা হয়েছে সব ধরনের জুয়ার লাভের 10% মার্শাল বা ডেপুটিদের কাছে জমা দিতে হবে। এ ধরনের নোটিশের কথা এই প্রথম শুনলাম আমিও। তবে শহরের সুযোগ সুবিধার বিনিময়ে সব বাসিন্দাদেরই কিছু না কিছু দেওয়া উচিত। আমারও আপত্তি নেই, কিন্তু হুকুম করে টাকা আদায়ের ব্যাপারটা পছন্দ হচ্ছে না। সামান্য মাথা ঝাঁকালো ওয়েন নামের লোকটা। ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলছে। তাচ্ছিল্য আর বিদ্রুপ প্রকাশ পাচ্ছে। তুমি বরং ব্যাপারটা নিয়ে কথা বলো মার্শালের সঙ্গে। তা করতে যাচ্ছি না আমি। টাকা আদায় করার জন্যে নিজেই আসবে সে। আমার কাছ থেকে যদি 10% আদায় করতে পারে তাহলে মনে করব সত্যিই সেটা ওর প্রাপ্য। বলে আর দাঁড়ালো না আইক জেসাব। উল্টো ঘুরে ঢুকে পড়ল নিজের সেলুনে। অজানা এক অস্বস্তি বোধ করছে জেফ্রি হ্যালার্ড। বুঝতে পারছে না গ্যারি লোফার্ট আদেও কতটা কাজ দেখাতে পারবে। মার্শাল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেপরোয়া লোকগুলোকে খুঁচিয়ে ত্যাক্ত করছে না তো? চিন্তিত মনে হ্যান্স কোবানের অফিসে ঢুকলো। নিজের টেবিলে বসে আছে সোনা ব্যবসায়ী, চোখে মুখে উৎফুল্ল ভাব। খবর আছে একটা, জেফ। অ্যালার্টকে দেখেই চেঁচিয়ে উঠল। সাপ্লাইয়ের দায়িত্ব নিয়েছে লসন। ফাটা বেলুনের মতো চুপসে গেল হ্যালার্ট। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো কোবানের দিকে। একটা চেয়ারে বসে নিজেকে সামলে নিল সে। গম্ভীর হয়ে গেছে মুখ। 5% মজুরি দাবি করেছে ও। এত টাকা 1000 খরচ করলে ওর মতো ডজন খানেক লোক পাওয়া যাবে। তা পাওয়া যাবে, স্বীকার করলো কোবান। কিন্তু তাদের কেউই ড্যানি লসন হবে না। ওর মতো নির্ভরযোগ্য বা বিশ্বস্ত হবে না। যাকগে, ওটা তোমার ব্যাপার, রাগ করলো স্কুল মাস্টার। তোমার যাকে ইচ্ছে নেবে, আমার তাতে কিছু আসে যায় না। শহরের অবস্থা কি? ভালো, বেশ ভালো। গ্যারি লোফার্টকে মার্শাল হিসেবে নিয়োগ দিয়েছি আমরা। সঙ্গে 2 সহকারী আছে ওর। স্মিথ হাসলো কোবান। লোফার্ট কয়েক ধাপ এগিয়েছে বটে, তবে এবার ভুল শহর বেছে নিয়েছে। বেশিক্ষণ টিকতে পারবে না ও। লোক হিসেবেও তেমন সুবিধের নয়। ওকে চেনো তুমি? নিশ্চয়। ও আসলে চোর। জেরেমি টাউনের মতো নতুন শহর খুঁজে বেড়ায়। মার্শালের ব্যাস পেলেই জুয়ারিদের উপর জমা খরচ শুরু করে। তাদের বাগে আনতে পারলে তারপর ধরে ব্যবসায়ীদের। কেউ ওর সঙ্গে সহযোগিতা না করলে কোনো না কোনো দুর্ঘটনায় প্রাণ হারায় লোকটা। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো হ্যালার্ড। বুঝতে পারছে ঠিকমতো জেনে শুনে লোক নিয়োগ না করে দারুণ বোকামি করেছে। গ্যারি লোফার্ট যদি থমসন আর বিনকেটকে হটিয়েও দেয়, নির্ঘাত শহরের নিরীহ লোকজনের উপর চড়াও হয়ে বসবে। সে আরেক বিপদ। রাগ হলেও নিজেকে সামলে নিল হ্যালার্ড। ওদের ক্লেমে থমসনের আগমনের ঘটনা জানালো। নীরবে পুরোটা শুনল সোনা ব্যবসায়ী। হারপার হয়তো ঠিকই বলেছে, আবার আসবে থমসন। তবে ওর চেয়েও বেশি ঝামেলাবাজ লোক আছে এখানে। রক্স, কিনকেট, কজনের নাম জানি আমরা। থেমে কি যেন ভাবল সে। জেফ, তুমি অস্বীকার করলেও এটা সত্যি যে
গ্যারি লোফার্টের চেয়ে অনেক বেশি কঠিন লোকের দরকার এখানে। লোফার্টের মতো লোককে আমলই দেবে না কিনকেট। ধরো শ্যাননকে আনালে তুমি, সেও যে গুরুত্ব পাবে তা নয়। এখানে জুড়ে বসেছে ওরা, বিশাল লাভের সম্ভাবনা সামনে। স্বয়ং শয়তান এলেও তাকে লড়াই করতে হবে। ওদের হারাতে পারলেই কেবল শান্তি আসবে জেরেমি টাউনের। সকালে কি ঘটেছে জানো? বিল লার্কিন আর ওর ভাতিজিকে পেয়ে বসেছিল রক্সের 3জন লোক। হঠাৎ করে সেখানে উপস্থিত হয় লসন। ওর সঙ্গে লাগার সাহস করেনি লোকগুলো। এমন লোকই দরকার আমাদের, যাকে ভয় পাবে ওরা, সমঝে চলবে। উঠে দাঁড়ালো জেফ্রি হ্যালার্ড। পিস্তল নাচিয়ে বেড়াবে সবার সামনে, যাতে নিরীহ মানুষ ওর ছায়াও না মারায়, তাই না? কিনকেট বা রক্সের সাথে তাহলে ওর পার্থক্য কোথায়? আইনের লোকের চেহারা যদি এরকম ভয়ঙ্কর হয়, তাহলে শহরটা চলবে কি করে? বাচ্চা বা মহিলারা সেখানে যাবে কখনো? হাত উঁচিয়ে হার মানল সোনা ব্যবসায়ী। আমার কথা ফিরিয়ে নিচ্ছি জেফ। স্পষ্ট বুঝতে পারছি এক লাইনে চিন্তা করছি না আমরা। শান্তিপূর্ণ একটা শহর গড়তে হলে সবার সহযোগিতা দরকার। ওদের বলবো আমি, আমার কথা শুনবে নিশ্চয়। যুক্তি দিয়ে বোঝাবো সবাইকে। দয়া করে ও কাজটি করতে যেও না, তোমাকে নিয়ে মজা করবে ওরা। শোনো জেফ, ওদের কাছে বাইবেলের বাণী যা, তোমার কথাও তা। বিব্রত দেখালো হ্যালার্ডকে। আমি কি তাই বলতে যাব? অস্থির হয়ে আছো তুমি জেফ। ঠান্ডা মাথায় ভেবে দেখো, এমন একটা শহরের কথা বলতে পারবে যেখানে ভালো কথা শুনিয়ে খারাপ লোককে সৎ পথে আনা গেছে? ওটা কেবল গির্জায় সম্ভব, এবং তাতে মন্দ লোকগুলোর নিজেদের উপলব্ধিও দরকার। ওদের গির্জায় পাঠাবে কে? পাঠাতে পারলে না হয় ভালো কিছু কথা শোনানো যাবে। মিথ্যে আশা করে অযথা নিজের হতাশা বাড়াচ্ছ। গ্যারি লোফার্ডকে চেষ্টা করতে দাও, দেখা যাক কি করতে পারে ও। থা মেরে কিছুক্ষণ বসে থাকলো জেফ্রি হ্যালার্ড, তারপর উঠে দাঁড়ালো। তোমার পরামর্শের জন্য ধন্যবাদ হ্যান্স। একটা কথা, ড্যানি লসনকে মার্শাল হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব ছাড়া অন্য যে কোনো বিষয়ে নিশ্চিন্তে পরামর্শ দিতে পারো আমাকে। ওর ব্যাপারে আমার ধারণা খুব পরিষ্কার। রক্তের লোকগুলোকে ভয় পেয়েছে কেন জানো? কারণ সে একজন খুনি, ওদের চেয়ে কড়া মাল। নিজের বিপদ ঠিকই টের পেয়েছে ওরা, জানতো টিকতে পারবে না লসনের সঙ্গে। এমন লোক যদি এখানকার আইন হয়, তাহলে নিরীহ লোকেরা কখনো সুবিচার পাবে? কার্ট রক্স হিসেবেই মানুষ কোনো কাজ করার আগে বরাবর সম্ভাবনা আর পরিণতির কথা আগে ভাবে সে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। ভালো করেই জানে জেরেমি টাউনে বিপুল সম্ভাবনা আছে ওর। প্রচুর সোনা আছে এখানে, অন্যরা তুলবে, ও শুধু সেগুলো হাতিয়ে নেবে। ব্যাস, কাজ বলতে এটুকুই। অবশ্য সেটাও সহজ হবে না। কিনকেট আর থমসন আছে। শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে নিজেদের মধ্যে কারাকারি পড়ে গেছে। মেজাজ তিরিক্ষি হয়ে আছে রক্সের। সকালে ঘুম থেকে উঠেই খবরটা পেয়েছে নিকোলাস গ্রিনকে এক চোট নিয়েছে। তারপর গাধা মেয়েদের সাথে খারাপ আচরণ করা আর আগুন নিয়ে খেলা পশ্চিমে একই জিনিস। তাও যে সে মেয়ে নয়, পূব থেকে আসা সম্ভ্রান্ত একজন মহিলা। বাজারের মেয়ে হলে একটা কথা ছিল। কার্ট রক্স নিজেও পিচ্ছিল পথের মানুষ, কিন্তু সারা জীবনে অন্তত এই একটা ব্যাপার সবসময় এড়িয়ে গেছে। ভদ্রঘরের কোনো মহিলার সাথে জোর করা দূরে থাক, কখনো দুর্ব্যবহারও করেনি। পশ্চিমের মানুষ এ ব্যাপারে বড় আপোষহীন। একজন মহিলা বিপদে পড়লে পাশে এসে দাঁড়াতে দ্বিধা করে না। রক্স নিজে ওখানে থাকলে লসনের মতোই শায়েস্তা করত গ্রিনকে, পিটিয়ে তক্তা বানাতো হারামজাদাকে। কিছু কিছু জিনিস আছে ওদের জন্যে সত্যি স্পর্শকাতর। মেয়ে মানুষ তার একটি। এখানে মাইনাররা পরস্পরকে সাহায্য করে খুব কম। লোভ আর ঈর্ষাই তার কারণ। 12 কিসিমের এসব লোকই একাট্টা হয়ে যাবে যদি তাদের মেয়ে ছেলেদের অপমান করে শহরের কেউ। যে সে মাইনার হলেও ছাড় পাবে না। এটাই পশ্চিমের রীতি।
গরুচোর বা ঘোড়াচোর ধরতে পারলে যেমন তৎক্ষণাৎ কোনো গাছে লটকে দেয়, তেমনি কোনো মহিলার অসম্মান করবে যে লোক, ধরা পড়লে একই পরিণতি জুটবে তার কপালে। নির্বিঘ্নে এখানে কাজটা শেষ করতে চায় কার্ট রক্স। চায় না হন্য হয়ে ওর পেছনে ছুটুক খ্যাপা লোকজন। এজন্যেই আজকের ঘটনা পছন্দ হয়নি ওর। কিন্তু একটা ব্যাপার কাটার মতো বিধি আছে মনে। ড্যানি লসন এখানে এসেছে কেন? মাইনারা ভাড়া করে আনেনি তো? না, তেমন হলে ঠিকই খবর পেত। ড্যানি লসনের উপস্থিতি একটা হুমকির মতো। কঠিন মানুষ সে। এরকম কয়েকটা শহর ঠান্ডা করেছে এর আগে। সকালে ঘটে যাওয়া ঘটনার পর টনক নড়েছে রক্সের। কিনকেডের কাছে প্রস্তাব পাঠিয়েছে সেজন্যেই। আলাদা আলাদাভাবে মোকাবেলা করার চেয়ে দল বেঁধে ড্যানি লসনকে স্বীকার করা সহজ হবে। হয়তো জেরেমি টাউনের ব্যাপারে আগ্রহ দেখাবে না দুর্ধর্ষ লোকটা, কিন্তু নিশ্চিত হওয়ার উপায় নেই। তাছাড়া সাপ্লাই তা সম্পর্কেও আলোচনা করা দরকার। এত বড় একটা চালান চোখের সামনে দিয়ে চলে যাবে, অথচ ওরা কিছু করবে না, তা কি করে হয়? জ্যাক চেম্বারল্যান্ডের সেলুনে ঢোকার মুখে সদ্য বেরিয়ে আসা লোকটিকে দেখে থমকে দাঁড়ালো কার্ট রক্স। ড্যানি লসনকে চেনে সে। টিম কার্টিস আর বব নামের ছোকরার সঙ্গে বেরিয়ে আসছে। থমকে দাঁড়ালো লসন। নিচু স্বরে কি যেন বলল দুই সঙ্গীকে। দ্রুত সরে পড়ল ওরা। একা হয়ে গেল সে। একপাশে সরে গিয়ে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো লসন। রাস্তার দুধারে সতর্ক দৃষ্টি চালালো। তারপর সরাসরি 10 হাত দূরে দাঁড়ানো কার্ট রক্সের দিকে তাকালো। পরস্পরের ওজন জানে ওরা, কিন্তু এখানে পরিবেশ ও পরিস্থিতি দুটোই ভিন্ন। ক্ষীণ হেসে মাথা ঝাঁকালো লসন। অনেক দিন পর, তাই না রক্স? পকেট হাতড়ে একটা সিগার বের করলো রক্স। উত্তরে ছোট্ট করে নট করলো, ভাবিনি তোমাকে এখানে দেখতে পাবো। কেন, এখানে কি আসতে মানা আছে? তা নয়, হেসে বলল রক্স। সময় নিয়ে সিগার ধরালো। এখানকার ব্যাপারটা আলাদা, অ্যাবিলিনের মতো নয়। জেরেমি টাউনে কিন্তু সুবিধে করতে পারবে না। তাই স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো লসন। মাপছে দুর্বৃত্তকে। হ্যাঁ, কিনকেড, ওয়েন, থমসন প্রচুর বেপরোয়া লোক। কজনের সাথে কুলাবে? অ্যাবিলিনেও তাই বলেছ রক্স। শেষে যখন মুখোমুখি হলাম আমরা, পিস্তল বের করতে রাজি হলে না তুমি। আমার হিসাবটা একটু অন্যরকম, সবার চেয়ে আলাদা, এসে ব্যাখ্যা দিল রক্স। জেদের বসে লড়ি না আমি, শুধু লাভ আছে যেখানে সেখানেই পাওয়া যায় আমাকে। তোমার সঙ্গে ডুয়েল লড়লে হয় তুমি, নইলে আমি মারা পড়তাম। তাতে কী লাভ হতো আমার? ড্যানি লসন আমার হাতে মারা পড়বে এই স্বপ্ন আমি দেখি না। বুঝতে পেরেছি, কোনো ঝুঁকি নিতে নারাজ তুমি। যার সাথে ডুয়েলে জেতার সম্ভাবনা বেশি, কেবল তার সামনেই দাঁড়াও, তাই না? বিন্দুমাত্র অপ্রতিভ হলো না কার্ট রক্স। ঠিক তাই, হেসে একমত হলো সে। কারণ চেষ্টা করলে বহুদিন বেঁচে থাকা যায়। গাড়ির উপর আঙুল উঁচিয়ে শহরের পেছনে বুট হিলটা দেখালো। ওখানে শুয়ে থাকার চেয়ে আরও কিছুদিন বেঁচে থাকাই আমার কাছে বেশি আনন্দের। একটাই তো জীবন, সুতরাং এত ঝুঁকি নিয়ে লাভটা কি? অদ্ভুত মানুষ তুমি রক্স। চেলা চামুন্ডাকে দিয়ে আমার পায়ে কামড় বসাবে, কিন্তু সাহস করে নিজে কখনো সামনে আসবে না। এই তো ঠিক খাঁটি কথা বলেছ, আমার মনের কথা। হয়তো তোমার ইচ্ছে পূরণ হবে না। এখানেই সামনাসামনি দাঁড়াবো আমরা। আমার সন্দেহ আছে লসন। মৃদু নট করে এগোলো ড্যানি লসন। রাস্তার ওপাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল টিম কার্টিস আর রবার্ট অ্যালেন। বেকুব বনে গেছে কার্ট রক্সের সঙ্গে লসনকে এভাবে কথা বলতে দেখে। নার্ভ আছে বটে মানুষটার। নীরব বিস্ময়ের সঙ্গে ভাবল অ্যালেন। পাত্তাই দেয়নি রক্সকে, অথচ সেলুনের ভেতর ওর সাঙ্গপাঙ্গরা ছিল। যেন পুরানো দুই বন্ধুর দেখা হয়েছে বহুদিন পর। অকপটে রক্সের নীচতা তুলে ধরেছে। আপাতত দৃষ্টিতে স্বাভাবিক কথাবার্তা হলেও যে কোনো একজনের ধৈর্যচ্যুতি হওয়ার সম্ভাবনা ছিল। তাহলেই নরক নেমে আসতো এখানে, জানে অ্যালেন। ও যদি ড্র করত। দ্রুত পা ফেলে লসনকে ধরে ফেলল অ্যালেন।
তুমি কি জানতে সেলুনে ওর দোস্তরা ছিল? মাথা ঝাঁকালো লসন। সেই সাহস নেই ওর। জয় সম্পর্কে নিশ্চিত না হয়ে ড্র করবে না রক্স। আর যদি না কোণঠাসা করা যায় ওকে। ও ঠিকই জানতো শো ডাউন হলে প্রথম গুলিটা ওকে করব আমি। পেছন থেকে তিনজনের দলটাকে দেখলো রক্স। একসঙ্গে পান করার অর্থ কি? দুয়ে দুয়ে চার মেলালো সে। তার মানে সাপ্লাইয়ের দায়িত্ব নিয়েছে ড্যানি লসন। চিন্তার কথা, স্টেজ লুট করা সহজ হবে না যেখানে লসন থাকছে। সেলুনে গিয়ে কিনকেডের অপেক্ষায় থাকলো রক্স। দুপক্ষে একটা রফা হওয়ার কথা। বিগ থমসনও বাদ যায়নি। যদিও কিনকেড বা রক্স কেউই আমল দেয় না তাকে, শুধু উটকো ঝামেলা এড়ানোর জন্যই তাকে দলে রাখে। কোণের একটা টেবিলে বসেছ, অনুচরদের বিদায় করে দিয়েছে। ক্ষীণ আপত্তি করছিল গ্রিন, কিন্তু ওর কড়া চাহনি দেখে নিজেকে গুটিয়ে নিয়েছে। ডিক টেবর হুস্কি দিয়ে যেতে চুমুক দিল রক্স। কাচের জানালা গুলে তাকালো রাস্তার দিকে। ওপাশে নাপিতের দোকানের সামনে অপেক্ষা করছে গ্রিন, সাথে আরও চারজন। দুজনে প্রায় একই সঙ্গে প্রবেশ করলো ওরা। কিনকেট পেছন দরজা দিয়ে আর থমসন সামনের দরজা দিয়ে। বুটের শব্দে ঘর কাঁপিয়ে এগিয়ে এলো বিগ থমসন। নিতান্ত অবহেলার সাথে বাম হাতে একটা চেয়ার টেনে টেবিল থেকে কিছুটা দূরে সরে বসলো। ভঙ্গিটা এমন যাতে প্রয়োজনে মুহূর্তের মধ্যে লাফ দিতে পারে বা অনায়াসে পিস্তল বের করতে পারে। আমাদের দৃষ্টিতে রক্সের দিকে তাকালো সে। বোঝা গেল নিজেকে গুরুত্বপূর্ণ ভাবছে। কার্ট রক্স যখন ডেকে পাঠিয়েছে সেটা সম্ভব, ভাবল কিনকেট। রক্সের উল্টোর দিকে বসার আগে পেছন ফিরে নিজের লোকদের সরে যেতে ইঙ্গিত করল কলোরাডোর কলোরাডোর আউটল। ওদের বেরিয়ে যেতে বলো কিনকেট, পরামর্শ দিল রক্স। থমসন, তোমার লোকদেরও বলো। কেন? সন্দেহান চোখে তাকালো থমসন, দৃষ্টিতে চ্যালেঞ্জ। যত কম লোক আমাদের আলোচনা সম্পর্কে জানবে ততই ভালো নয় কি? নিজের দলের উপর আস্থা থাকতে পারে তোমাদের, কিন্তু আমার নেই। আমার ছেলেদের উপর তোমাদের আস্থা আছে কি? নেই। এমনকি তোমার উপরও নয়, স্বীকার করলো কিনকেট। এখান থেকে যাওয়ার পর নিজের লোকদের যা ইচ্ছে বলতে পারো, তবে আমি তোমাদের জায়গায় হলে প্রয়োজনের চেয়ে বেশি কিছু বলতাম না। যুক্তি আছে তোমার কথায়, নিষ্পৃহ স্বরে বলল থমসন। ধরো কাউকে হাতের মুঠোয় পেয়ে গেল মার্শাল বা মাইনারদের কেউ। নিজের পিঠ বাঁচানোর জন্য নির্ঘাত সব কিছু বলে দেবে সে। সেই সম্ভাবনা কম হলেও সাবধান থাকা ভালো। হাত নেড়ে নিজের লোকদের বেরিয়ে যেতে বলল কিনকেট। একটু পর থমসনের সঙ্গীরাও বেরিয়ে গেল। ঘণ্টাখানেক পর সন্তুষ্ট হয়ে বেরিয়ে এলো ওরা। শহরের পরিস্থিতি, ড্যানি লসন আর সোনার চালান সম্পর্কে বিস্তর আলোচনা করেছে। সিদ্ধান্ত নিয়েছে লসন ঝামেলা করলে তাকেও ছেড়ে দেবে না। তিন দলের মধ্যে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখে সহ অবস্থান করবে শহরে। নিজেদের মধ্যে সংঘাত এড়িয়ে চলবে, কিন্তু সোনা চালানের ব্যাপারে কেউ কাউকে ছাড় দিতে বা সহযোগিতা করতে অনিচ্ছুক। যার যার নিজস্ব চেষ্টায় উদ্দেশ্য সফল করতে হবে। তবে সবার আগে জমকালো অভ্যর্থনা দেবে জেরেমি টাউনের নতুন মার্শালকে। বিকেলে আবারও শহরে এলো জেফ্রি হ্যালার্ড, কিন্তু খবর শুনে মোটেই সন্তুষ্ট হতে পারল না। ডিক ফেল্টের অফিসে ঢুকে দেখল পত্রিকার পরের সংখ্যার কাজ করছে সে। ঘেমে সারা সাংবাদিক। টেবিলে বসে কফি গিলছে, চোখে মুখে এক ধরনের প্রশান্তি। টানা খাটুনির পর কাজ শেষ করতে পারলে যে ধরনের প্রশান্তি অনুভব করে মানুষ। খবর শুনেছ? টেবিলের উপর রিপোর্টের খসড়া দেখিয়ে হালকা সুরে বলল সাংবাদিক। এ শহর এখন নরক। শহরের শেষ মাথায় সেলুন খুলেছিল হ্যাঙ্ক মিসেল। দুপুরে ওকে খুন করেছে গ্যারি লোফার্ট। সেলুন থেকে মার্শালের পিছু পিছু বেরিয়ে এসেছিল মিসেল, কিন্তু লোফার্টের দুই সাঙ্গাত তৈরি ছিল রাইফেল নিয়ে। কোনো সুযোগই পায়নি মিসেল। তারপর ঢোক গিলে তথ্যগুলো হজম করার চেষ্টা করলো হ্যালার্ড। মিসেলকে মেরে ওরা ভাবলো পুরো শহর ওদের আয়ত্তে চলে এসেছে। লাভের বখরা আদায় করতে আই
জেসাপের কাছে গিয়েছিল ডেপুটিরা। সেফ না বলে দিয়েছে জেসাপ। মুখের উপর হেসেছে ওদের প্রস্তাব শুনে। খেপে গিয়ে পিস্তল বের করেছে দুই ডেপুটি। কিন্তু ওরা তো জেসাপের চেয়ে দ্রুত পিস্তল বের করতে পারে না। দুজনেই মারা গেছে। আর লোফার কিনকেট আর রক্স ওকে ধরলো বটে, কিন্তু পেটানোর কাজটা একাই করেছে থমসন।